স্যার কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। পবিত্র ঈদুল আজহার ছুটি এই গ্রামের বাড়িতে কেমন কাটলো স্যার? অনেক ভালো কেটেছে। পরিবার পরিজনের সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো, পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হলো, তোমাদের সঙ্গে দেখা হলো। একজন ডক্টর হারুনুর রশিদ একজন সাংবাদিকতার পেশায় কিভাবে আসলেন আপনি? সাংবাদিকতা পেশায় আসাটা আসলে ছাত্র জীবন থেকেই। এটা একটু বলতে হয় যে আমাদের কবি সানির পদে পরিচিত যে সালাউদ্দিন আলমগীর, উনি হচ্ছে দেখতাম যে সাফারি পরে তো তোমার পরীক্ষার্থীদের হলে ঢুকে যাচ্ছে, এসএসসি পরীক্ষার্থীদের ম্যাজিস্ট্রেটদের সাথে, আমাদের এলাকার ছেলে। তো আমার তখন মনে হলো, আরে এটা তো উনি কেন ঢুকতে পারছেন, উনি তো সাধারণ মানুষ, উনি কেন ম্যাজিস্ট্রেটের সাথে পরীক্ষা হলে ঢুকতে পারছেন? তো তখন সবাই বলাবলি করছিল যে উনি সাংবাদিক। এই যে আমার মাথায় খেললো যে আমাকে সাংবাদিক হতে হবে, কারণ সাংবাদিক মানে হচ্ছে বেশ বেশ ক্ষমতা আছে, বা মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, বা এখানে কাজ করার সুযোগ আছে। পরবর্তীতে যদিও আসলে জেনেছি যে সাংবাদিকতাটা আসলে ওইটুকু না, সাংবাদিকতা আরও ব্যাপক এবং বিস্তৃত জিনিস। হ্যাঁ, গণমানুষের জন্য কাজ করার সুযোগ সেখানে থাকে। এবং সাংবাদিকতা এখন কি, এটা আমরা সবাই জানি মোটামুটি। তো এই একটা বলা যায় যে একটা নেশা থেকে সাংবাদিকতায় আসা, সখীপুর থেকে শুরু করলাম। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করেছি, সখীপুরে ভোরের কাগজ প্রতিনিধি হিসেবে কাজ করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোরের কাগজ এবং দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে পরে আমি গেলাম ঢাকায় ভোরের কাগজে দীর্ঘদিন আমি এডিটোরিয়াল সেকশনে ছিলাম, এডিটোরিয়ালের চিফ ছিলাম। এরপরে জনকণ্ঠে আসলাম অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে, সেখানে এডিটোরিয়াল বিভাগের এবং ফিচার বিভাগের দায়িত্বে থাকলাম। এরপর আসলাম হচ্ছে আমাদের সময়, দৈনিক আমাদের সময়, সেখানে সম্পাদকীয় বিভাগের প্রধান থাকলাম এবং আমার হাত দিয়েই সম্পাদকীয় বিভাগটা চালু হলো সেখানে। কারণ আমাদের সময় তখন 8 পৃষ্ঠা ছিল, আমি জয়েন করার পর 12 পৃষ্ঠা হলো এবং সম্পাদকীয় পাতা বের করলো তারা। এরপর আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট, যেটা হচ্ছে বিআরটিএ, বাস র্যাপিড ট্রানজিট, যেটা এখন হচ্ছে, ওখানে কমিউনিকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ হলো। এরপর দীর্ঘদিন আমি জাগানো যে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে জয়েন করেছি। তারপরে সেখানে এখন ডেপুটি এডিটর হিসেবে আছি, প্রায় 10-11 বছর হলো ওখানে আছি। এর পাশাপাশি লেখালেখি করি, কলাম লিখি, টক শোতে যাই, অন্যান্য সামাজিক কাজকর্ম যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। এই তো এইভাবেই কেটে যাচ্ছে আর কি, অনেকদিন হয়ে গেল আর কি। আচ্ছা, সাংবাদিকতার পাশাপাশি স্যার আমরা আপনার গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছি যে একটি পাঠাগার করেছেন, প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন পাঠাগার, ওনার নাম অনুসারে। এই পাঠাগারের উদ্দেশ্য কি স্যার? আসলে সামাজিক সংগঠন করার যে তাড়না বা চেতনা, এটা ছোটোবেলা থেকেই ছিল। কারণ যে পরিবেশে বড় হয়েছি সেখানে সৃজনশীল একটি ধারা ছিল সবসময়, যে বই পড়া, গান শোনা, নাটক করা বা অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে থাকা। সেটা করতে গিয়ে দেখলাম যে বইয়ের খুব অভাব, মানে সৃজনশীল বইয়ের খুব অভাব। সাধারণ শিক্ষার্থীদের হাতে এই বইটা পৌঁছানো দরকার। সেটি করতে হলে এই ব্যক্তিগতভাবে লাইব্রেরি করা ছাড়া বা আর কোনো গত্যন্তর নেই। এবং আমরা জানি যে সখীপুরে আসলে সেইভাবে সরকারিভাবে কোনো লাইব্রেরি নেই। উপজেলা পরিষদ একটা আছে, সেটাও প্রয়াত শওকত সাজান, সত্যিও আমার শিক্ষক ছিলেন তিনি, তার প্রচেষ্টায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। উপজেলা প্রশাসন এটা চালাচ্ছে, কিন্তু এটা বৃহত্তর পরিসরে মানুষের কাছে সেভাবে পৌঁছেনি। তাছাড়া উপজেলা সদরে একটা পাঠাগার, সেটা তো সারা উপজেলার পাঠকের তৃষ্ণা সেটা মেটাতে পারবে না। এ কারণে আমি মনে করি যে পাড়ায় মহল্লায় পাঠাগার প্রতিষ্ঠা করা উচিত। কারণ যাতে বই মানুষের দোরগোড়ায় যত নিয়ে যাওয়া যাবে, মানুষের হাতের কাছে যত নিয়ে যাওয়া যাবে, ততই মানুষ বই পড়তে আগ্রহী হবে। নতুন একটা বই, নতুন বইয়ের গন্ধ, গন্ধ, নতুন বইয়ের একটা কাভার, একটা প্রচ্ছদ হাতে নিয়ে দেখা বা নেড়েচেড়ে দেখা, একটা কবিতার 5টা লাইন পড়া, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সবসময় যে বই পড়তে হবে সেটা না, বইয়ের সান্নিধ্যে থাকা, ওখানে কিন্তু মানসিকতাও একটু পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, একটু অন্যরকম, মানে বৈষয়িক বিষয়গুলো থেকে
বা বস্তুগত জীবনের নানা ঝুট ঝামেলা থেকে একটু অন্য জগতে, বইয়ের জগতে প্রবেশ করানোর একটা সুযোগ যাতে শিক্ষার্থীরা পায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে আসলে বই পাঠাগার গড়ে তোলার একটা চিন্তা। আর সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আমার নিজেরও কিছু পঠন পাঠন অভ্যাস আছে, বা আমার প্রফেশনের কারণেই সাংবাদিকতা করি, যেহেতু পড়াশোনা করতে হয়, সে কারণে আমি দেখেছি যে আমার ব্যক্তিগত সংগ্রহের বই কিন্তু ম্যাক্সিমাম বই এই লাইব্রেরিতে আছে। যদি আমার বাসায় এখন অনেক বই আছে, সব বই আমি এখানে আনিনি, সময় হলে নিশ্চয়ই আনবো এবং আর সংগ্রহ করব। তো এইভাবেই আসলে এই পর্যন্ত দাঁড়িয়েছে, এবং সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই এটা একটা ভালো জায়গায় পৌঁছাবে বলে আমি আশা করি। আগামী প্রজন্মের নতুন সাংবাদিকদের জন্য আপনার কি বিশেষ মেসেজ থাকবে এবং কি পরামর্শটা থাকবে স্যার? সাংবাদিকদের জন্য আমি যদি পার্টিকুলারলি বলি যে সখীপুরে যারা কাজ করছে তাদের জন্য, যে আমি যেটা করেছি, যে আমার নিজেকে দিয়ে যদি বলি, যে আমি যতটুকু করেছি, মানুষের যে সমস্যা, যেটা মানুষের ভোগান্তি, জনভোগান্তি, সেটাকে আসলে প্রায়োরিটি দেওয়া, মানে ব্যক্তির স্বার্থের, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে যেন আমরা কাজ করতে পারি মানুষের জন্য, এবং সাংবাদিকতা যেন নিরপেক্ষ থাকে। যদিও এই কাজ করাটা খুব কঠিন, এবং তারপরেও পেশাগত সততা, নৈতিকতা এবং পেশাগত ঐক্য, আমি মনে করি যে সবার সাথে সবার, বিশেষ করে যারা সাংবাদিকতা করেন তাদের অনেক শত্রু আছে। তারা বলা হয়ে থাকে সাংবাদিকদের কোনো বন্ধু হয় না। বন্ধু হয় না কথাটা কিন্তু এই অর্থে যে একটা সংবাদ যখন লেখা হয় সেটা কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। তো যার পক্ষে যায় তিনি খুশি হন, যার বিপক্ষে যান তিনি অখুশি হন বা বেজার হন, ফলে তিনি ক্রুদ্ধ হন। এটা আমার জীবনে অনেকবার ঘটেছে। সখীপুরে সাংবাদিকতা করতে গিয়ে অনেক বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু সেটা উতরে গেছি। কারণ হচ্ছে যে আমার মধ্যে যে সততা ছিল, যে নৈতিকতা ছিল, সেটি থেকে তারা ভয় পেয়েছে যে আসলে এই ছেলেকে বা এই সাংবাদিককে আসলে পয়সা দিয়ে কেনা যাবে না, এবং আদর্শের জায়গায় সে অবিচল। সে কারণে আসলে তারা পিছিয়ে গেছে পরবর্তীতে ওই ধরনের খারাপ চিন্তা থেকে। তো আমি আশা করব যে এই জায়গাটা যদি নীতিবান থাকা যায়, সৎ থাকা যায়, পেশার প্রতি দায়িত্বশীল থাকা যায়, এবং মানুষের জন্য কাজ করব, এই মানসিকতা যদি রাখা যায় যে আমার একটা কলমের খোঁচায় বা আমার একটা লেখায় বা ফেসবুকে আমার একটা ভিডিওতে সমাজ থেকে অন্ধকার দূর হবে, সামাজিক কুসংস্কার দূর হবে, সমাজের যে নেতিবাচকতা আছে সেটা দূর হবে। এখন তো সাংবাদিকতার পরিসর আসলে অনেক বিস্তৃত। কেবল কিছু সমস্যা, রাস্তাঘাট, কিছু ঘটনা ঘটলো সেগুলো তুলে ধরাই কিন্তু সাংবাদিকতা না। সমাজ যে পরিবর্তন হচ্ছে, সমাজে যে নতুন নতুন টেকনোলজি আসছে, সারা পৃথিবী যে আজকে ফেসবুক, ইউটিউব, টুইটার, এই যে তথ্য প্রযুক্তিতে যে বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে, এগুলোর সঙ্গে সাংবাদিকতাকে অ্যাডপ্ট করতে হবে, এখানে এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে, এবং এই প্রযুক্তিগত যন্ত্রগুলো ব্যবহার করা শিখতে হবে, এবং সমস্ত ধরনের দক্ষতা এই জায়গায় থাকতে হবে আমি মনে করি। স্যার, আপনার চাকরি জীবন শেষে আপনার কি করার, অবসর জীবনে এসে আপনার কি করার পরিকল্পনা রয়েছে? আসলে কর্মের মধ্যেই বাঁচতে চাই সারা জীবনই, মানে কর্ম, জানি না কতদিন সুস্থ থাকতে পারবো, কতদিন সচল থাকতে পারবো। যেটা প্রত্যাশা থাকবে যে যতক্ষণ বেঁচে আছি, পরম করুণাময়ের কাছে একটাই চাওয়া যে যেন সচল থাকি, সক্রিয় থাকি, এবং নিজের জন্য এবং মানুষের জন্য বা যতটুকু পারি আমার সীমিত সামর্থ্য দ্বারা যতটুকু আমি পারি সেটা যেন করতে পারি। যেমন লাইব্রেরিটার কথাই যদি আমি ধরি, যে আমার ইচ্ছা আছে যে লাইব্রেরিটাকে আরও বড় আকারে গড়ে তোলা। শুরুতে আমরা বলেছিলাম যে কালচারাল একটা ইউনিভার্সিটি এখানে করার ইচ্ছা আছে। আমরা স্বপ্ন দেখতে পারি, এখন হয়তো শুনতে মনে হবে যে এটা খুব বড় স্বপ্ন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে মানুষ তার স্বপ্নের সমান বড়, বা বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। আসলে মানুষ চাইলে, এবং তোমরা যদি সহযোগিতা করো, সবাই যদি আসো এখানে, মানে শূন্য থেকেই কিন্তু আসলে অনেক বড় কিছু হয়। তা আমি আশা করি যে নিশ্চয়ই এরকম আরও কিছু সংগঠন হবে, সৃজনশীল একটা পরিবেশে থেকে, বাচ্চাদের সঙ্গে থেকে, বাচ্চাদেরকে সৃজনশীলতার পথে গল্প, কবিতা, ছড়া, ছবি আঁকবে, বাচ্চারা গান গাইবে, বাচ্চারা নাচ করবে। এদের মাঝে থেকে আমি আসলে আমার জীবনের শেষ দিনগুলো আসলে কাটাতে চাই, এই ধরনের ইচ্ছে আমার একটা আছে। স্যার, আপনার পরিবার পরিজন সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আমার পরিবারে আমার স্ত্রী নাজমুনার খানম আছেন, আর হচ্ছে আমার একটি সন্তান, সেটি হচ্ছে মোস্তানসির রশিদ ঋষি, হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্স পড়ছে, ইঞ্জিনিয়ারিংয়ে 3rd সেমিস্টারে।
এই ছোট পরিবার। এছাড়া আমরা 3 ভাই 4 বোন, আমরা সবাই একসাথেই আছি। মা বোনদের বিয়ে হয়ে গেছে, ভাইরা একসাথেই থাকি, একসাথেই পারিবারিক যে বন্ধন সেটা আমাদের আছে। এবং আমরা এই যে প্রতিষ্ঠানটা করেছি সেখানে পরিবারের যথেষ্ট সমর্থন আছে। এই ফাঁকে একটু বলি, আমার স্ত্রী নাজমুন খানম ক্যান্সার আক্রান্ত গত 3 বছর ধরে। বলা যায় যে সে একটা যুদ্ধ করে বেঁচে আছে। এবং আমাদের যে প্রতিষ্ঠান সেলিম আল দীন পাঠাগার, আমার শিক্ষকের নামে করা, নাট্যকার সেলিম আল দীনের নামে, সেই প্রতিষ্ঠান করার ব্যাপারে আমার স্ত্রীর অসুস্থ অবস্থায়ও সে আমাকে দারুণভাবে প্রেরণা দিয়ে যাচ্ছে এবং আমাকে জিজ্ঞেস করে, তুমি লাইব্রেরি এই কাজটি করেছো কিনা, ওই কাজটি করেছো কিনা, বই কেনা হয়েছে কিনা, সাইনবোর্ড করতে দিলাম নতুন করে সেটা হয়েছে কিনা, নতুন করে চেয়ার টেবিল কিনলাম সেগুলো কেনা হয়েছে কিনা, সেগুলো আমাকে জিজ্ঞেস করছে এবং এটা আমাকে দারুণভাবে উৎসাহিত করে, উদ্দীপ্ত করে। আমি একটু পাঠকদের কাছে চাইবো যে আমার স্ত্রীর জন্য একটু দোয়া চাইবো, যে আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন এবং তিনি যেন মানুষের জন্য কাজ করতে পারেন। এটুকুই আপনাদের কাছে প্রার্থনা করি। স্যার, সর্বশেষ আমাদের এই দুরন্ত মিডিয়াতে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যদি স্যার দুরন্ত মিডিয়ার প্রতি আপনার কোনো মন্তব্য থাকে স্যার। হ্যাঁ, দুরন্ত মিডিয়া দেখছি নামটা আমার কাছে চমৎকার লেগেছে। দুরন্ত কথাটার মধ্যে একটা দুরন্তপনা, একটা খ্যাপাটে ভাব বা একটা কি বলবো, যে সব কিছুকে দুমড়ে মুচড়ে গিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর একটা যে দৃঢ় প্রতিজ্ঞা সেটি আছে। এবং আমার খুব ভালো লাগছে যে নতুন নতুন ছেলেপেলে তোমরা কাজ করতেছো, সাংবাদিকতা আসছো এবং শিক্ষিত, উচ্চশিক্ষিত, তোমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মানুষের দ্বারে দ্বারে কাজ করছো। আমি জানি যে এই কাজে আসলে খুব বেশি অর্থনৈতিক যে সাফল্য বা স্বাচ্ছন্দ্য সেটা আসলে খুব বেশি নেই, কিন্তু মনের তাগিদ থেকে যে কাজ করছে, আমি তোমার কাজগুলো আমি খুব দেখি, আমার খুব ভালো লাগে। ঢাকা থেকে যখন আমি সখীপুরের প্রতিটি ঘটনা আমি দেখি যে দুরন্ত মিডিয়ায় আসছে এবং অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও, বোধহয় মান্দাইদের একটি ঘটনা আমি দেখলাম যে সেটা বিবিসিতেও নিউজ হয়েছে, সেটা দুরন্ত মিডিয়া থেকেই বোধহয় বিবিসি এবং আমেরিকান নিউজ উইং থেকে সেটা আমাদের জন্য গর্বের যে আমাদের ছেলেপেলেরা বিবিসি নিউজের সোর্স হিসেবে অনেক সময় কাজ করার, মানে তারা কাজ করে, তাদের কাজের লেভেল এই পর্যায়ে চলে গেছে। তো আমি আশা করব দুরন্ত মিডিয়া মানুষের প্রত্যাশা পূরণে আরও কাজ করে যাবে এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে বা কোনোভাবে যদি আমরা দুরন্ত মিডিয়ার কাজে লাগতে পারি, সে বিষয়েও আমাদের দিক থেকে মানে অগ্রিম শুভকামনা রইল দুরন্ত মিডিয়ার প্রতি। স্যার, সর্বশেষ দেশ জাতির কল্যাণে আপনার আরও কিছু বলার আছে কিনা স্যার? সর্বশেষ বলার কথা একটি, যে সবার কল্যাণ হোক, মঙ্গল হোক এবং সবাই যে কাজ করি, আমাদের মনের যে দীনতা, আমাদের যে মনের যে হীনতা, আমরা যে ক্ষুদ্রতা, সব কিছুর ঊর্ধ্বে যেন আমরা উঠতে পারি। একটা সামাজিক সংগঠন, সেটাকে যেন আমরা সবাই ভালোবাসি, লাইক আস লাইব্রেরি। এটা আসলে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এটা সামাজিক প্রতিষ্ঠান, এটা সবার প্রতিষ্ঠান। এটা কারো একজনও এখানে আসলে কারো সুনাম ক্ষুণ্ণ হবে না, কারো কি বলবো, যে কোনো ক্ষতি হবে না, কারো নিজের ইমেজ নষ্ট হবে না। বরং একটা প্রতিষ্ঠানকে সহায়তা করা, সেটা আর্থিকভাবে করা যায়, সেটা বই দিয়ে করা যায়, সেটা আসবাবপত্র দিয়ে করা যায়, তার চেয়ে বড় কথা নিজের অংশগ্রহণ, নিজের উপস্থিতি, নিজের একটা সুপরামর্শ দিয়ে করা যায়। তো আমি একজন লেখক, আমি যদি আমার বইটি কোথায় থাকবে সেটা যদি আমি নিশ্চিত না করি, এখন শুধু আমি সখীপুরে অনেক লেখক আছে, তাদের প্রতি আমার একটা আবেদন আছে যে আপনারা একবার হলেও আপনি সেলিম আল দীন পাঠাগারটি ঘুরে যান, দেখে যান এবং আপনার যে লেখা, আপনার যে সন্তানের মতো আদরের যে বইটি, সেটি আপনারা আমার লাইব্রেরিতে বা আমাদের লাইব্রেরি তাকে সুন্দর করে রেখে যান। সেটি বাচ্চাদের জন্য বা যারা পাঠক আছে তাদের হাতে আমরা পৌঁছে দেব। এই জায়গাটি কিন্তু আমরা করে দিয়েছি। এখন পাঠক সৃষ্টি করা, এটিও কিন্তু লেখকের কাজ। লেখক শুধু লিখবে আর বই ছাপবে আর বিক্রি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের দেশে কিন্তু পাঠক কমে যাচ্ছে। তো সেই জায়গাতে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের একজন লেখক হিসেবে মানুষের সাথে মেশা, মানুষের জন্য কাজ করা এবং পাঠক সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখা। আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।